ইরান এবং ইসরায়েলের মধ্যে আরেকটা যুদ্ধ বেঁধে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানকে সতর্ক করে দিয়ে বলেছে, যদি অক্টোবরের মধ্যে তারা পারমাণবিক কেন্দ্রে ভিজিটের জন্য আইএই এর পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত না করে, তাহলে তারা স্ন্যাপব্যাক নীতি চালু করবে। স্ন্যাপব্যাক নীতি হলো এমন একটা নীতি যখন কোনো শর্ত থাকে এবং সেই ক্লোজগুলো কারো দ্বারা ভঙ্গ করা হয়, তাহলে পূর্বের শর্তগুলো প্রতিবহাল হয় বা পুনর্বহাল হয়। সেটি নিষেধাজ্ঞা হতে পারে, নিষেধাজ্ঞা উড্র হতে পারে। বন্ধুরা, এই স্ন্যাপব্যাক নীতি কি আমেরিকা এবং ইউরোপ মিলে ইরানের উপরে চালু করার অধিকার রাখে? বন্ধুরা, যাই হোক, এই অধিকারের ব্যাপারটি পরের ব্যাপার। তবে রাশিয়া এখানে মন্তব্য করেছে, যে চুক্তি আপনি ভঙ্গ করেছেন সে চুক্তির ক্ষেত্রে স্ন্যাপব্যাক নিয়ে কথা বলার অধিকার আপনার নাই। ইউরোপ এবং আমেরিকাকে টার্গেট করে তিনি এই মন্তব্য করেছে বা রাশিয়ার মন্তব্য দিয়েছে। তবে এখানে যে ব্যাপারটা সামনে আসছে তা হচ্ছে, এই স্ন্যাপব্যাক নীতির এই ধরনের হুঁশিয়ারি, অর্থাৎ আমেরিকা এবং ইউরোপের যৌথ হুঁশিয়ারি কি ইসরায়েলকে ইরানের অভ্যন্তরে হামলা চালাতে আবারও উদ্বুদ্ধ করবে? রাশিয়ার অভিযোগ অনুযায়ী আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উস্কানিমূলক পদক্ষেপ এবং তাদের প্রতিবেদন রিপোর্টই মূলত ইসরায়েলকে ইরানের অভ্যন্তরে গত তারিখের হামলাটি চালানোর জন্য এক প্রকার উৎসাহ পেয়েছিল। অর্থাৎ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার রিপোর্ট এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের অতিরঞ্জিত কথাবার্তা বা রিপোর্টই মূলত ইসরায়েলকে উদ্বুদ্ধ করেছিল যে ইরানকে যদি থামাতে হয় এখনই, তাহলে সুযোগ। ইরান পারমাণবিক অস্ত্র বিনির্মাণ করুক বা না করুক, ইরানের কাছে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম থাকুক বা না থাকুক, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা যখন একসুরে কথা বলল যে ইরানকে যদি আর সময় দেওয়া হয় তারা পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারে, তখন এক প্রকার নৈতিক অধিকার বা নৈতিক একটা নির্দেশ পেয়ে যায় ইসরায়েল। তারা এই নির্দেশ বা অধিকারটিকে কোনোভাবেই হারাতে চায়নি। তারা তাদের সর্বোচ্চ ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে জুন মাসের মধ্যেই তাদের প্রথম আক্রমণ শুরু করে এবং 12 দিনের মধ্যে আক্রমণ শেষ করে। বন্ধুরা, এর পেছনে ছিল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন ধরনের প্রতিবেদন। আবার একই ধরনের একটি ন্যারেটিভ সৃষ্টি করার কাজ চলছে। ইউরোপ এবং আমেরিকা যৌথভাবে বলছে, যদি অক্টোবরের মধ্যে ইরানের বিষয়ে কোনো দফারফা না হয়, তাহলে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তো কোনো রাগঢাক না রেখেই বলে দিয়েছেন অক্টোবরে আবার তিনি ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করবেন। এখন পুরো ব্যাপারটির ক্ষেত্রে কি আরেকটি প্লট তৈরি করা হচ্ছে, যেখানে মূলত ইসরায়েলকে আমন্ত্রণ জানানো হচ্ছে ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করার জন্য? বন্ধুরা, অক্টোবরে যদি আপনার এমন কোনো ঘটনা ঘটে, আমেরিকা এবং বহির্বিশ্ব বা যুক্তরাজ্য অথবা ফ্রান্স অথবা জার্মানির যে সকল শক্তিধর রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার সেই সকল রাষ্ট্রগুলোর এই অক্টোবরের যে ডাইটলাইন বা অক্টোবরের যে টাইমলাইন, সেটি যদি ইরান প্রত্যাখ্যান করে, তাহলে সামনের দিকে যদি তার পরমাণু ইনরিচমেন্ট প্রক্রিয়া চালিয়ে যায়, সেক্ষেত্রে আসলে ঘটনা কি ঘটবে? বন্ধুরা, সেই পূর্বের ন্যায় আবারও কি একটি প্লট তৈরি করা হচ্ছে যে ইরান দ্রুততম সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলতে পারে? এখন যদি তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তখন আর কিছু করার থাকবে না। বন্ধুরা, এই ধরনের যে কোনো প্রতিবেদন বা যে কোনো বক্তব্য দেওয়ার আগে অবশ্যই দায়িত্বশীল হওয়া উচিত এবং আরেকটা যুদ্ধ যাতে না বাধে সে ব্যাপারে এদেরকে কঠোর হওয়া উচিত। এখন এই ক্ষেত্রে ইরানের প্রতিক্রিয়া কি? বন্ধুরা, ইরানের তরফ থেকে বিভিন্ন সময় জানানো হয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান বিভিন্ন দেশের সীমানা অতিক্রম করে তাদের সীমানায় ঢোকার চেষ্টা করছে। এর মানে হলো তারা আবার আক্রমণের একটি পরিকল্পনা বা রিহার্সেল শুরু করেছে এবং এই আক্রমণের ক্ষেত্রে ইরানের মনোভাব স্পষ্ট করে এবার জানিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিত্তিতে এটা স্পষ্ট করা হয়েছে যে ইরান পূর্বে রয়েস হয়ে আক্রমণ নীতি পরিচালনা করলেও এবার তারা প্রথম থেকেই ব্যাকফুটে নয় ফ্রন্ট ফুটে খেলবে। অর্থাৎ ইরান এবার প্রথম থেকেই মূলত দুর্ধর্ষ ডিস্ট্রয়েবল হামলা শুরু করবে ইসরায়েল, এবং তারা এও বলছে আর কোনো ভনিতা নয়, ইরানের উপরে হামলা হলে ইসরায়েলের উপরে হামলার সাথে সাথেই অবশ্যই আপনার যে কাজটি করতে হবে তা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। প্রাচ্যের জ্বালানির 80% এখান দিয়ে প্রবাহিত হয়। সুতরাং এই হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে চীন এবং ভারতের মতো শক্তির জ্বালানির যে সক্ষমতা, জ্বালানির সরবরাহ চেইনগুলো কেটে যাবে এবং নিশ্চিতভাবে সারা বিশ্ব এমন একটা মন্দ অবস্থায় পতিত হবে যেটি আসলে অবর্ণনীয় এবং অবিশ্বাস্য। মার্কিন প্রেসিডেন্ট যেহেতু ব্যবসায়ী, তিনি চাইবেন না ইরান এই কাজটি করুক, আর এ কারণে তড়িঘড়ি করে তিনি সম্ভবত এমন একটা জিনিস করতে যাচ্ছেন তার যেটি মূলত বিশ্বকে ভাবিয়ে তুলতে পারে। বন্ধুরা, ইসরায়েল যদি এবারও আক্রমণ পরিচালনা করে এবং আমেরিকা সেক্ষেত্রে নির্দেশ দেয় এই কাজটি তারা করে, তাহলে ইসরায়েল কি এবার সঠিকভাবে শান্তিতে ঘুমাতে পারবে? বন্ধুরা, আগের দিনও পারেনি। 12 দিনের যুদ্ধের সময় মূলত তাদের ধারণার চেয়ে অধিক পরিমাণ প্রতিরোধের ফলে এখানে এমন একটা কাহিনীর সৃষ্টি হয়েছে, এখন ইচ্ছা করলেই ইসরায়েলের ইচ্ছামতো আর হামলা চালাতে পারছে না। কারণ বর্তমান ইরান যে ক্ষমতা ধারণ করে, সেই ধারণকৃত ক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র সম্মিলিতভাবে প্রয়োগ করলে এবং তার সাথে যুদ্ধবিমান দিয়েও যদি প্রয়োগ করা হয়, তাহলে ইসরায়েলের একার পক্ষে এই যুদ্ধে মোটামুটি সামনাসামনি টিকে থাকা কতটা সম্ভব সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকতে পারে। তবে এক্ষেত্রে ইসরায়েল আমেরিকার অনুমতি ছাড়া কোনো কিছুই করবে না, এটি
মোটামুটি নিশ্চিত। তারা খুব ভালো করে জানে ক্ষমতায় যেহেতু, বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে যিনি ক্ষমতায় রয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তিনি তার নিঃশর্ত সমর্থন ইসরায়েলের উপরে সবসময় রাখেন এবং কোনোভাবে যদি এখানে ইনসাইডেড ঘটে আমেরিকা তার যথাযথ এবং সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখাবে। এমন হতে পারে যে প্রতিক্রিয়ার মাধ্যমে মূলত ইরানের অভ্যন্তরে আবারও হামলা চালাতে পারে তারা। তবে সেক্ষেত্রে এবার রাশিয়ার বাধা তারা পেতে পারে। এটি অবশ্য শিয়ানে লড়াই, আকাশে আকাশে মহাকাশে লড়াই। বন্ধুরা, মাটিতে যারা লড়াই করবে তাদের মধ্যে হচ্ছে ইরান এবং ইসরায়েল। এবং ইসরায়েল বর্তমান যে পরিকল্পনা করছে ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনার জন্য, সেটির কয়েকটি নমুনা ইরানের বাহিনী দেখতে পেয়েছে। সেই ব্যাপারে তারা গণমাধ্যমকে বলেছে এবং তারা সতর্ক করেছে এবং তাদের অবস্থানগুলো স্পষ্ট করেছে। তাদের স্পষ্ট অবস্থান হচ্ছে, গতবার আমরা হরমুজ প্রণালী বন্ধ করিনি, এবার যুদ্ধের শুরু থেকে আমরা হরমুজ প্রণালী স্থায়ীভাবে বন্ধ করে দেব। প্রয়োজনে যা যা করা দরকার হরমুজ প্রণালীর অভ্যন্তরে বা নিচে তাই করা হবে। অর্থাৎ কয়েকটি মৌলিক পরিবর্তন আসবে ইরানের এবার পাল্টা আঘাতে। গতবার তারা হরমুজ প্রণালী একেবারে শেষ দিনের মতো বন্ধ করে দেওয়ার জন্য পার্লামেন্টে প্রস্তাব পাশ করেছিল, আর এবার যুদ্ধের শুরু থেকে সম্ভবত এটি তারা বন্ধ করে দেবে এবং তাদের অফেন্সিভ বা পাল্টা আঘাতের মাত্রা হবে ডিফেন্সিভ আঘাতের চেয়ে কয়েক গুণ বেশি। এবং গত 12 দিনের যুদ্ধে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল ইসরায়েলের উপরে, সেগুলো ছিল পূর্বের আগের বা পুরনো আমলে নির্মিত ক্ষেপণাস্ত্র। এবার ইরানের ভাষ্য হলো তারা এবার নতুন ক্ষেপণাস্ত্র এনেছে এবং এই ক্ষেপণাস্ত্রের কার্যকরী সক্ষমতা পূর্বের ক্ষেপণাস্ত্রের চেয়ে কয়েক গুণ বেশি। সুতরাং ইরান এখন স্বল্প মূল্যে তার দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসাত্মক সক্ষমতা বা একই মূল্যে এদের ধ্বংসাত্মক সক্ষমতা এবং আক্রমণ একুরেসি বাড়াচ্ছে বা বাড়াতে পারবে এবং ক্রমান্বয়ে এই সকল ক্ষেপণাস্ত্রকে আরও ডেভেলপ করে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যেন ন্যূনতম খরচে সর্বোচ্চ আউটপুটটি পাওয়া যায়। তবে ইরানের এবারের আক্রমণের বিষয়ে পূর্বে যে বর্ণনা দিয়েছে সেটি যদি তারা সত্যি করে, তাহলে যুদ্ধটি অন্যরকম হতে পারে। এবারে শুরু থেকেই তারা ধ্বংসাত্মক আক্রমণ শানাবে। এবার তারা রয়েস হয়ে আক্রমণ শানাবে না। কখন আপনি ধ্বংসাত্মক আক্রমণ করতে পারবেন? যখন আপনার হাতে হিউজ পরিমাণে সমরাস্ত্র বা ক্ষেপণাস্ত্র থাকবে। ধন্যবাদ।